এই মুহূর্তে যে স্টোরিটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, ঘটনাটির স্থান আমেরিকার নিউ ইয়র্ক শহরের রনকনকমা। এই রনকনকমাতে একটি জায়গা রয়েছে, সেই জায়গাটির নাম হচ্ছে হানিসাকল পন্ড। একটি পুকুরের নামে বিশাল একটি পার্কের নামকরণ করা হয়েছে। ঘটনাটি যার সাথে ঘটেছে সে আমার খুব কাছের একজন বন্ধু। আমরা একসাথে বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছি, যার পৈতৃক নিবাস বাংলাদেশের সিলেটে। ওর নাম হচ্ছে রোহান শাহ, যার ভিডিও ইতোমধ্যে আপনারা দেখেছেন, এবং হানিসাকল পন্ডের ভিডিওটাও রোহান শাহ সেখানে গিয়ে আশেপাশের ভিউগুলো আমাদেরকে দেখানোর চেষ্টা করেছে, এবং সেই জায়গাটির সম্পর্কে আপনারা পরিচিত হয়েছেন। এবং ও যে ঘটনাটি শেয়ার করার কথা বলেছিল, এখন সেই ঘটনাটি আমি আপনাদের সাথে বলতে যাচ্ছি। তো কথা না বাড়িয়ে সরাসরি ঘটনাতে চলে যাচ্ছি। রোহান 2020 সালের ফেব্রুয়ারির মাঝামাঝির দিকে আমেরিকাতে পাড়ি জমায়। ওর পরিবার, মা বাবা ভাই বোন সবাই আমেরিকাতে থাকে। ও আমেরিকাতে চলে যায় কারণ তখন অল্প কিছু ফ্লাইট আমেরিকাতে চলাচল করছিল। আমেরিকাতে যাওয়ার পর সে কিন্তু তখন আমেরিকার লকডাউনের মধ্যে পড়ে যায়, কারণ তখন আমেরিকাতে করোনার একটা পিক টাইম চলছিল। এই জন্য শুরুর দিকে সে বাসা থেকে বের হয় না। একসময় বাসা থেকে সে বের হয়, তার বাসা থেকে হাঁটতে হাঁটতে ওয়াকিং ডিস্টেন্স 7 থেকে 8 মিনিট। সে ওখান থেকে এতটুকু দূরত্বে একটি পার্কের সন্ধান পায়। সে পার্কের নাম হানিসাকল পন্ড। যেহেতু করোনার সময় সাধারণ মানুষের আনাগোনা খুব কম ছিল, এই জন্য সে যখন পার্কে যায়, পার্কে যাওয়ার পর সে মানুষের উপস্থিতি খুবই কম পেয়েছে। সে হানিসাকল পন্ডের মধ্যে যাওয়ার সময় ফার্স্টে যে বিষয়টা তার কাছে একটু উইয়ার্ড লাগে সেটা হচ্ছে যে ঢুকতেই ওইটার যে এন্ট্রান্স বা প্রধান প্রবেশ ফটক, এটি একটি আন্ডারপাসের মতো। আপনারা দেখেছেন ভিডিওতে যে একটি রেল লাইনের নিচ দিয়ে আন্ডারপাস তৈরি করা হয়েছে, এবং সে আন্ডারপাসের শুরু ফ্রন্ট সাইড এবং ভিতরেও অদ্ভুত সমস্ত ছবি আঁকানো। শুরুতে ঢুকতে একটি গা ছমছমে ভাব। ওখানে যাওয়ার পর সে দেখে প্রচুর গাছ কাটা, এবং গাছগুলো মনে হচ্ছে যে হ্যান্ড যেগুলো আছে, হাতে যেই করাতগুলো চালায়, ইলেকট্রিক করাতগুলো আপনারা দেখেছেন অনেক সময় যে হাত দিয়ে গাছ কেটে ফেলছে। হাতে এক ধরনের করাত থাকে, হাতে হ্যান্ড চালিত যে করাতগুলো দিয়ে গাছ কাটা যায়, আপনারা অনেক সময় ভিডিওতে দেখেছেন। মনে হচ্ছে সেগুলো দিয়ে গাছ কেটেছে, এবং ছোটো ছোটো টুকরো করে করে বিভিন্ন জায়গায় রেখে দিয়েছে। কিন্তু গাছ কাটার পরে যে টুকরোগুলো রেখে দিয়েছে, এটা কিন্তু রাখার কথা নয়, এটি নিয়ে যাওয়ার কথা, কিন্তু এখানে রেখে দিয়েছে। অনেক গাছ সেখানে পচে নষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, কোনো গাছ অনেক দিন ধরে কেটেছে, গাছ কাটার পরে সেই গাছের অংশগুলো সেটার গুড়ির পাশে রেখে দেওয়া হয়েছে, কিন্তু মাটির সাথে যেই অংশটুকু থাকে গাছ কাটার পরও, ওই শিকড় সহ ওই অংশটি অক্ষত রয়েছে। মনে হচ্ছে এই তো সেদিন মনে হয় কাটা হয়েছে, এমনটা মনে হয়। কিন্তু ওই গাছেরই যে অংশবিশেষ পাশে পড়ে রয়েছে, সেটি পড়ে পচে নষ্ট হয়ে গেছে দেখে মনে হচ্ছে বছরের পর বছর হয়ে গেছে। কিন্তু তাহলে এই গুড়িটা কেন এখনো অক্ষত রয়েছে? সেটিরও তো পরিবর্তন হওয়ার কথা। সে চিন্তা করেছে যে এমনিতে এরকম হতেও পারে, যেহেতু শিকড় মাটির সাথে রয়েছে, এই কারণে সেটা অক্ষত থাকতেও পারে। প্রথমে ঢোকার পরে এই সমস্ত উইয়ার্ড বিষয়গুলো তার নজরে পড়ে। হানিসাকল পন্ডের একটি পাশে একটি কাঠের পুল রয়েছে। মানুষ যদি যায়, এই কাঠের পুলের উপর দিয়ে হাঁটাহাঁটি করে ওই পুকুর বা হানিসাকল পন্ডের প্রাকৃতিক দৃশ্যটা উপভোগ করার চেষ্টা করে। তো রোহান যখনই গিয়েছে সেখানে কোনো মানুষের দেখা পায়নি, কিন্তু একদম যে দেখা পায়নি সেটা বলা ভুল হবে, একজন ব্যক্তির দেখা সে পেত। সে দেখত ওই কাঠের পুলের একদম পাশে একজন ব্যক্তি মাছ ধরছে। সে দূর থেকে লক্ষ্য করত যে উনি বড়শিতে মাছ পাচ্ছেন, কিন্তু যখনই রোহান এই কাঠের পুলের উপরে উঠত এবং যতক্ষণ সেখানে থাকত, ততক্ষণ ওই ব্যক্তির বড়শিতে কোনো মাছ ধরা পড়তো না।
এমন 1 দিন 2 দিন 3 দিন, এভাবে বেশ কিছুদিন, সপ্তাহখানেক রোহান এটা অবজার্ভ করে। তো একদিন কৌতূহল হয়ে ওই ব্যক্তির কাছে রোহান যায় এবং হেসে দিয়ে রোহান বলে যে আমার মনে হয় আমি তোমার জন্য আনলাকি, কারণ হচ্ছে আমি যখনই তোমার কাছাকাছি থাকি তখন তুমি কোনো মাছ পাও না। তা লোকটি হেসে দেয় এবং লোকটির সাথে রোহান পরিচয় হয়। লোকটির নাম হচ্ছে ডেভিড। তো ডেভিডের সাথে কথাবার্তা হয় রোহানের। রোহান একটা বিষয় লক্ষ্য করে যে ডেভিড কেমন যেন গম্ভীর প্রকৃতির, মানে অতটা ফ্রেন্ডলি না। রোহান 5টা কথা বললে ডেভিড একটা কথার উত্তর দেয়। তো বিষয়টা রোহানের কাছে একটু বিরক্তিকর লাগে, কিন্তু যেহেতু সে চিন্তা করে যে আমি বাংলাদেশ থেকে এসেছি, এখানকার লোকজনের হয়তোবা একটু এমনটা ভাবে সে, যেহেতু সে আর একটা দেশের। তো একদিন রোহান চিন্তা করে যে আচ্ছা, আমি আসার সাথে সাথে ডেভিড মাছ পায় না, এই কাঠের পুলে ঘটনা কি? রোহান সেটা অবজার্ভ করার চেষ্টা করে একদিন, যে আসলে আমি আজকে দেখবো, অনেকক্ষণ থাকবো যে ডেভিড আসলে মাছ পায় কিনা। রোহান একদিন আসার পরে অনেক পেছন দিয়ে ঘুরে এসে ডেভিডের একদম পেছন দিকে দাঁড়ায়, একদম পেছন দিকে একটু দূরে একটি ঝোপের কাছে দাঁড়ায় এবং সে দেখে যে আসলে ডেভিড মাছ পায় কিনা। কেন আমি আসার সাথে সাথে ডেভিড একটা মাছও পায় না, কেন দিনের পর দিন এমন ঘটনা ঘটছে। রোহান ফলো করে যে ডেভিড আসলে একটা মাছও পাচ্ছে না, অনেকক্ষণ হয়ে যায় ডেভিড কোনো মাছই পাচ্ছে না। রোহান অপেক্ষার আর না করে চলে যায়, গিয়ে ডেভিডকে বলে কি খবর ডেভিড, তোমার মাছ কতগুলো ধরেছ? তো ডেভিড বলে এই যে দেখো অনেকগুলো মাছ ধরেছি। তো রোহান খেয়াল করে যে তার ঝুড়ি ভর্তি মাছ, এবং মানে মাত্র হয়তো কয়েক মিনিট হয়েছে ধরেছে, সেই মাছগুলো তার ঝুড়ির মধ্যে লাফালাফি করছে। কারণ মাছ কিন্তু 5-7 মিনিটের বেশি বেঁচে থাকার কথা নয়, কিন্তু একদম লাফালাফি করছে। তো ডেভিডকে জিজ্ঞেস করে যে ডেভিড, তুমি এই মাছগুলো কখন ধরেছো? এই যে এই মাত্রই ধরলাম। বলে ওখানে তো বিভিন্ন প্রজাতির মাছ ছিল। বলে এই মাছটা কতক্ষণ আগে ধরেছে? বলে এই যে 10 মিনিট আগে। এই মাছটা কতক্ষণ আগে ধরেছে? বলে এই যে 5 মিনিট আগে। অথচ রোহান কিন্তু অনেকক্ষণ ধরে ফলো করছে যে ডেভিড কোনো মাছ পাচ্ছে না। তাহলে ডেভিড কিভাবে মাছ পেল? রোহানের কাছে বিষয়টা খুবই রহস্যজনক লাগে, মনে হয় একটা রহস্যময় ব্যাপার, কিন্তু ডেভিডকে তখন কিছু বলে না। ডেভিড রোহানকে চমকে দিয়ে বলে, রোহান, আজকে সন্ধ্যার পর আমার বিয়ে, তোমাকে থাকতেই হবে। তো রোহান খুব খুশি হয় যে ডেভিড তাকে দাওয়াত করেছে। রোহান বলে অবশ্যই থাকবো। তো কোথায় যেতে হবে? বলে তোমাকে কোথাও যেতে হবে না, তুমি ঠিক এই কাঠের পুলের উপরেই সন্ধ্যার পরে আমার জন্য ওয়েট করবে, আমি এসে তোমাকে নিয়ে যাব। রোহান বলে ওকে। ওই সময় ডেভিডকে বলে, তাহলে তোমার ফোন নাম্বারটা দাও, আমি ফোনে তোমার সাথে কন্ট্যাক্ট করব। তো ডেভিড বলে, আমি তো কোনো মোবাইল ফোন ব্যবহার করি না, তুমি এখানে থেকো, আমি এসে তোমাকে নিয়ে যাব। তো রোহান চিন্তা করে এই যুগেও কেউ ফোন ব্যবহার করেন এমন হয় নাকি, তারপরেও হতে পারে। এই জন্য রোহান আর বেশি কথা বলে না, বলে আচ্ছা ঠিক আছে, আমি সন্ধ্যার পরে এখানে থাকব। রোহান বাসায় চলে যায়। বাসায় যাওয়ার পরে বাসার লোকদেরকে বলে যে তার একটা বিয়ের দাওয়াত আছে। বাসা থেকে জিজ্ঞেস করে যে কোথায় দাওয়াত? তখন রোহান কিছু বলতে পারে না, বলে আমার এক বন্ধু, সে আমাকে নিয়ে যাবে। যেহেতু আমেরিকার সিকিউরিটি অনেক ভালো, এই জন্য বাড়ি থেকে অতটা টেনশন করেনি। রোহান সন্ধ্যার পরপরই পার্কে চলে আসে। এসে ওই পুলের উপরে সে বসেছিল, কখন ডেভিড আসবে তাকে ডেকে নিয়ে যাবে। এদিকে অনেকক্ষণ হয়ে যায়, ডেভিডের কোনো খবর নাই। তো রোহান দেখে যে সন্ধ্যার পর এসেছে, প্রায় 2 থেকে 2.5 ঘন্টা পার হয়ে যায়, ডেভিডের কোনো খবর নেই। রোহান চিন্তা করে
বিয়ের ব্যস্ততায় ডেভিড হয়তো বা তার কথা ভুলেই গেছে। তারপরেও রোহান চিন্তা করে আরেকটু অপেক্ষা করি, দেখি কি হয়। রোহান হঠাৎ করে শুনতে পায় যে পুকুরের মধ্যখান থেকে একটা গোঙানির আওয়াজ। মনে হয় কেউ খুব কষ্ট, খুব অনেক হয় না যে অনেক যন্ত্রণা পাচ্ছে, যন্ত্রণায় মানুষ কাতরাচ্ছে, এমন গলা দিয়ে শব্দ বের হয়, মনে হচ্ছে এমন খুব যন্ত্রণা পাচ্ছে একজন মানুষ এমন শব্দ করছে। এবং মাঝে মাঝে এই পার্কের মধ্যে থেকে সে নেকড়ের ডাক শুনতে পাচ্ছে। এই পার্কে কিন্তু কোনোভাবেই নেকড়ে থাকার কথা নয়, কারণ এটা যদি ওইভাবে বন্যপ্রাণী থাকতো তাহলে কিন্তু কোনো মানুষের এন্ট্রান্স এখানে দিত না। রোহান আস্তে আস্তে ভয় পেতে থাকে এবং যখন চিন্তা করে যে এখন আমাকে দৌড় দিতে হবে, খুব ভয় পাচ্ছিল। মনে হচ্ছে যে আস্তে আস্তে নেকড়ের ডাকগুলো তার কাছে চলে আসছে এবং সেই গোঙানির আওয়াজটাও আস্তে 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 রোহানের কাছে আসতে থাকে। তখন রোহান সিদ্ধান্ত নেয় সে এখন দৌড় দেবে। যখনই সে দৌড় দিতে যাবে হঠাৎ দেখে যে কাঠের পুলের একটা পাশ থেকে লম্বা আলখেল্লা পরা একজন মানুষ হেঁটে আসছে। তো রোহান একটু সাহস পায় যে হয়তো একজন মানুষ এখানে আসছে, কিন্তু এরপরে চিন্তা করে এত সন্ধ্যার সময় এখন কে আসবে। রোহান ভাবে আসতেও পারে কেউ। যতই কাছে আসছে রোহানের মনে হচ্ছে আরে এটা তো ডেভিড মনে হচ্ছে, সত্যি ডেভিড। কিন্তু এ কি, ডেভিডের পরনে এটা কি? কালো রঙের একটা আলখেল্লা পরা। রোহান খুব অবাক হয়। রোহান ডেভিডকে বলে, ডেভিড তুমি কালো রঙের আলখেল্লা পরেছ কেন? বিয়েতে কি কেউ কালো রঙের আলখেল্লা পরে? ডেভিড গম্ভীর শব্দে জানায়, এটি আমাদের পারিবারিক ঐতিহ্য, আমরা কালো রঙের আলখেল্লা পরেই বিভিন্ন প্রোগ্রামে অ্যাটেন্ড করি। লিসেনার, একটা বিষয় বলে নেওয়া ভালো যে আমরা যারা খ্রিস্টিয়ানদের বিবাহ বা অন্ত্যেষ্টিক্রিয়ার অনুষ্ঠান দেখেছি, আমরা দেখেছি যে পাদ্রির চার্চ থেকে শুরু করে যারা এই অনুষ্ঠানে যুক্ত হয়, অন্ত্যেষ্টিক্রিয়াতে শেষকৃত্য অনুষ্ঠানে কালো রঙের ড্রেস পরে, আর উৎসবের অনুষ্ঠানগুলোতে সাদা রঙের আলখেল্লা পরে গির্জার যে পুরোহিত যারা আছেন, এবং অন্যান্যরাও ইচ্ছামতো ড্রেস পরে আসার চেষ্টা করে, স্পেশালি সাদা রঙের ড্রেস। তো অনুষ্ঠানে এরকম গির্জার পুরোহিতের মতো কালো রঙের আলখেল্লা পরা দেখে রোহানের মনে একটু সন্দেহ জাগে। কিন্তু সে চিন্তা করে যে আমেরিকাতে বহু দেশের মানুষ আছে, অনেক কালচারের মানুষ আছে, হয়তো বা হতেও পারে এমন কিছু। তো রোহান বলে, ঠিক আছে চলো যাই। কোথায় যেতে হবে? বলে যে এইখানেই আমার বিয়ে। রোহান অবাক হয়, এইখানে বিয়ে মানে এখানে বিয়ের জায়গা কোথায়? বলে চলো আমার সাথে, আমি নিয়ে যাচ্ছি। তো রোহান মনে করেছে হয়তো বা এইখানে বলতে বুঝিয়েছে যে এই পার্কের পাশেই কোনো কমিউনিটি সেন্টার বা কোনো বাসায় বিয়ের অনুষ্ঠান হবে, বা এই পার্কের পাশেই কোনো চার্চ রয়েছে, গির্জা রয়েছে, সেখানে বিয়ের অনুষ্ঠান হবে। রোহান ডেভিডের পেছন পেছন হাঁটতে থাকে। রোহান পেছন থেকে ডেভিডকে বিভিন্ন কথা বলতে থাকে। ডেভিড শুধু ইয়েস নো এরকম খালি উত্তর দিতে থাকে, এবং রোহান খেয়াল করে যে কোনোভাবেই সে ডেভিডের সাথে হেঁটে পেরে উঠছে না। স্বাভাবিকভাবে আমরা জানি, এরকম গল্প অনেক সময় শুনেছি যে প্যারানর্মাল কোনো বিষয়ের সাথে হেঁটে পারা যায় না, যতই জোরে হাঁটি না কেন তার পিছনে থাকতে হয়। কিন্তু ওই সময় আসলে রোহানের এই সেন্সগুলো কোনো কিছু কাজ করছিল না। রোহান ডেভিডের পেছনে হাঁটতে থাকে। কিছুক্ষণ হাঁটার পরেই সামনে একটি ছোট্ট ডোবার মতো পড়ে। তখন ডেভিড করে কি, ডোবার মধ্যে নেমে যায়। তখন রোহান বলে, আরে ডেভিড তুমি কি করো? তুমি এই ড্রেস পরে কেন এই ডোবার মধ্যে নেমে যাচ্ছ? এগুলো ভিজে যাবে তো, আর ডোবার মধ্যে কেন নামছো? তখন ডেভিড বলে, রোহান আসো, আমার সাথে আসো। বলে কোথায় যাব? বলে আসো, আমার সাথে আসো। রোহান খেয়াল করে ডেভিড আস্তে 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 ওই ডোবার পানিতে ডুবে যাচ্ছে এবং রোহানকে ডাকতে থাকে। রোহান খুব অবাক হয়, কি ব্যাপার, এমন কেন হচ্ছে? এদিকে ডেভিড রোহানের দিকে হাত বাড়িয়ে দেয় এবং কেন যেন মনে হচ্ছিল যে ডেভিডের হাতটা স্বাভাবিক থেকেও বেশ লম্বা, এবং হাত দিয়ে ডাকতে থাকে যে রোহান আসো আসো, আমার কাছে আসো। এবং আস্তে আস্তে ডেভিড ওই ডোবার মধ্যে তলিয়ে যেতে থাকে।
তখন রোহান বুঝতে পারে সামথিং ইজ রং, এটা স্বাভাবিক নয়। তখন রোহান উল্টো দিকে ঘুরে ঊর্ধ্বশ্বাসে দৌড় দেয়। দৌড় দিতে গিয়ে রোহান হঠাৎ একটা জিনিস আবিষ্কার করে যে রোহানের সামনে থেকে ট্রেন আসছে। রোহান বলে সে চিন্তা করে যে আমি মনে হয় ট্রেনের লাইনের উপরে চলে এসেছি, এখনই দুর্ঘটনা ঘটবে। তো রোহান কিং কর্তব্য বিমূঢ় হয়ে পড়ে যে এখন আর বাঁচার কোনো আশা নাই, আমি ট্রেনের সামনে চলে এসেছি, আর ডানে বায়ে সরতে পারবো না। কিন্তু রোহানের একটাবারের জন্য মাথায় আসে নাই যে ট্রেন লাইনটা কিন্তু অনেক দূরে, সে এইখানে ট্রেন কোথা থেকে দেখবে? ট্রেন লাইনটা আরও পাশে, অনেক দূরে বলতে আরও পাশে, পার্কের একদম ভেতরে কিন্তু ট্রেনের লাইন না, কিন্তু রোহান কিন্তু তখন পার্কের মধ্যে অবস্থান করছে। ট্রেন লাইনটা কিন্তু ইতোমধ্যে আপনারা দেখেছেন রিসেন্টের ভিডিওতে। তো রোহান দেখে ট্রেন আসছে, ট্রেনের আলো তার মুখে পড়ছে। তো প্রচণ্ড আলোর ঝলকানিতে রোহান সেন্সলেস হয়ে পড়ে। রোহান জানে না কতক্ষণ সে সেন্সলেস হয়েছিল। যখন সেন্স ফেরে তখন রোহান দেখে যে এই পার্কের মধ্যে অসংখ্য মানুষ, সবাই বেশ লম্বা লম্বা, কালো আলখেল্লা পরা। রোহান বেশ ভয় পায় এবং একজন ব্যক্তিকে একটু সাহস করে ডাক দেয় যে ভাই, বের হওয়ার রাস্তাটা কোন দিকে? যখনই সেই লোকটি রোহানের পেছন দিকে, সে পেছন ফিরে তাকায়, রোহান দেখে যে কালো আলখেল্লা পরার এই মানুষটির মুখে কোনো মাংস নেই, মনে হচ্ছে একটি কঙ্কালের মাথা সেখানে বসিয়ে রাখা। রোহান এই দৃশ্য দেখে ভয়ঙ্কর জোরে এক চিৎকার দেয় এবং সে যেদিকে পারছে দৌড়ানো শুরু করে। দূরে আলোর যেই ল্যাম্পপোস্টগুলো ছিল অনেক দূরে, সেই ল্যাম্পপোস্টকে সামনে রেখে সে দৌড়ানো শুরু করে। কিন্তু সে চিন্তা করে আমি শুধু সোজা যাব, ডানে বায়ে যাব না। কিন্তু সে দৌড়াতে দৌড়াতে আশেপাশে দেখে যে এই যে গাছের যে গুঁড়িগুলো, তারপরে গাছের যে শেকড়ের সাথে যে গুঁড়িটা থাকে, সেখানে এই সমস্ত জায়গার উপরে না অসংখ্য লোক বসা, সবার পরনে কিন্তু একই রঙের ড্রেস, কালো আলখেল্লা। তো রোহান এগুলো দেখছে এবং প্রচণ্ড ভয় পাচ্ছে এবং জোরে জোরে আয়াতুল কুরসি, সূরা ফাতিহা, চারকুল এগুলো পড়তে পড়তে দৌড়াচ্ছে। হঠাৎ করে দুজন ব্যক্তির সাথে রোহানের ধাক্কা লাগে। দুজন ব্যক্তির হাতে টর্চ ছিল এবং রোহান খুব ভয় পেয়েছিল। দুজন ব্যক্তি জিজ্ঞেস করে, হু আর ইউ, হোয়াটস ইউর নেম? তখন রোহান বলে যে প্লিজ সেভ মি, আমাকে বাঁচান। তখন তারা বলে কি হয়েছে? বলে যে সব ঘটনা খুলে বলে। তখন ওই দুইজন লোক অবাক হয় যে তুমি কি এই হানিসাকুল পন্ড সম্পর্কে কিছুই জানো না? রোহান বলে না তো। বলে যে এটা তো একটা হন্টেড জায়গা, এখানে দিনের বেলাতেই মানুষ খুবই কম আসে, এখন প্যান্ডেমিক সিচুয়েশন, তুমি কেন এখানে এসেছো? তখন রোহান বলে যে আমাকে ডেভিড নামক একজন ব্যক্তি এখানে বিয়ের দাওয়াত দিয়েছে যে সে আমাকে নিয়ে যাবে। তখন ওই পার্ক রেঞ্জারদের কাছে, সেখানে পার্কের তত্ত্বাবধায়কদেরকে পার্ক রেঞ্জার বলে, পার্ক রেঞ্জারের কাছে রোহান শুনতে পায় যে এই জায়গাতে কোনো গাছ সরকারিভাবে লাগানোও হয় না, সরকারিভাবে কোনো গাছ কাটাও হয় না, কিন্তু অসংখ্য গাছ কাটা পড়ে আছে। তারা বলে যে দেখো যে গাছগুলো কাটা পড়ে আছে, এগুলো কিন্তু আমরা কেউ কাটি না, কে যে কাটে তা আমরা জানি না। গাছ কাটার পর এখান থেকে কেউ কোনো গাছের অংশ কেউ নিয়েও যায় না, এখানেই থাকে। কে কাটে, কিভাবে কাটে, আমরা কেউ বলতে পারবো না। তবে এতটুকু বলতে পারি যে এই জায়গাতে সুপার ন্যাচারাল স্পিরিট বা জিন সম্প্রদায়ের লোকেরা এইখানে তাদের ব্যাপক আনাগোনা রয়েছে। তারা তাদের বিভিন্ন শেষকৃত্য বা তাদের মধ্যে কেউ মারা গেলে বা তাদের মধ্যে কোনো অনুষ্ঠান হলে তারা এখানে আসে। আর এই গাছের গুঁড়িগুলো দেখছো, এইগুলোর উপর তারা বসে, এগুলো সব হচ্ছে তাদের বসবার স্থান। আমরা চাকরি করি, এই জন্য আমরা এক পাশে ডিউটি করি, যেহেতু এখানে কোনো লোক ভুলেও আসে না, এই জন্য আমাদের দায়িত্বও কম। কিন্তু তুমি এখানে এসেছো, তোমার ভাগ্য ভালো যে তুমি জান নিয়ে ফিরেছো। আর কখনো এখানে রাতের বেলা এসো না, দিনের বেলা এসো, কিন্তু রাতের বেলা কখনো আসবে না। তো রোহান সেখান থেকে ফিরে আসে।
রোহান এখনও মাঝে মাঝে হানিস্তাকল পন্ডে যায়, আবার ডেভিডের সাথে যদি তার দেখা হয়ে যায়, কিন্তু এরপরে ডেভিডের সাথে রোহানের আর কখনো দেখা হয়নি। লিসেনার, এটি ছিল ঘটনা। আশা করি সবার ভালো লেগেছে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি গোলাম রবি, ফুড.com-এর লিসনারদের সেবায় নিয়োজিত একজন সদস্য। অনেকদিন ধরে ঘটনা পাঠানো হয় না, কিছুটা ব্যস্ততার কারণে। আমি কন্টেন্ট মেকিং এবং অফিসিয়াল কাজ নিয়ে একটু বেশি বিজি থাকি, তাই এই সময়টা হয়ে ওঠে না। কন্টেন্ট মেকিং বলতে ফুড.com-এর কন্টেন্ট। আজ একটু সময় পেলাম, তাই রেকর্ডিংটা করে ফেললাম। আসলে নয়েজ ফ্রি পরিবেশ এটাও একটা কারণ। যাই হোক, কথা না বাড়িয়ে চলে যাচ্ছি ঘটনায়। ঘটনাটি বগুড়া জেলার কোনো এক গ্রামে, আজ থেকে 15-20 বছর আগের। ওটা শেয়ার করেছে আমার বন্ধু ইয়াসিন। ঘটনাটি ঘটেছিল ওর সাথেই। ও এমনিতে ঢাকা থাকতো, তো বাড়িতে মাঝে মাঝে ছুটির সময় যেত। একটা বট গাছ ছিল ওদের বাড়ি থেকে কিছু দূরে। ওই গাছটিকে ঘিরে রয়েছে অনেক লোককথা, বাস্তব অভিজ্ঞতাও কারো কম নয়। গাছটির পাশে ছিল একটা বড় বিল, যেখানে প্রচুর মাছ পাওয়া যেত তখনকার সময়ে। ইয়াসিন একদিন ওই বিলে বড়শি পেতেছিল। গ্রামে একরকম বড়শি আছে না, যে পানিতে ফেলে রেখে সুতার গিট দিয়ে আবার সেই সুতার সাথে বড়শি যোগ করা হয়, এইরকম বড়শি। তো সন্ধ্যার দিকে ওই বড়শি ফেলে ওর চাচাতো ভাই সাইফুলকে নিয়ে এরপর বাড়িতে ফিরে যায়। এরপর সন্ধ্যা পার হয়ে রাত হয়। রাতে ইয়াসিনের হঠাৎ ঘুম ভেঙে যায় দরজায় কড়া নাড়ার শব্দে। দরজা খুলে ইয়াসিন দেখলো সাইফুল একটু দূরে দাঁড়িয়ে আছে। ইয়াসিন অনুভব করলো বাইরে অনেক আলো, তো ভাবলো সকাল হয়ে গেছে। মনে করলো বড়শি পাতা আছে, আজকে অনেক মাছ পাওয়া যাবে। খুব এক্সাইটমেন্ট কাজ করলো ওর মাঝে। সাইফুলকে বললো, চল সাইফুল, তাড়াতাড়ি যাই। ওরা তাড়াহুড়ো করে ওই বট গাছের দিকে রওনা করলো। কিছু সময় হাঁটার পরে ওই বট গাছের কাছে পৌঁছালো। চারিদিকে কোনো মানুষজন নেই, শুধু ওরা দুইজন। ইয়াসিন মাঝে মধ্যে এটা ওটা প্রশ্ন করে সাইফুলকে, কিন্তু সাইফুল কোনো রেসপন্স করছিল না, শুধু হু হা এই টাইপের অ্যান্সার দিয়ে যাচ্ছিল। তো ওরা বড়শি তুলল। বড়শিতে ভালো মাছও পড়েছিল। ইয়াসিন একটা বিষয়ে বিরক্ত লাগছিল, কারণ সাইফুল ওকে কোনো রকম সাপোর্ট দিচ্ছিল না। তো এক পর্যায়ে রাগ হয়ে ইয়াসিন সাইফুলকে বলে, কিরে তুই হেল্প করছিস না? তুই এরকম তো ছিলি না কোনো সময়, আয় একটু নিচে নাম। কথাগুলো বড়শি তুলতে তুলতে বলল ইয়াসিন। কোনো রেসপন্স নাই। এবার যে বট গাছের নিচে দাঁড়িয়েছিল সেখানে তাকালো, কাউকে দেখতে পেল না। কয়েকবার সাইফুল সাইফুল বলে ডাকলো, কিন্তু কোনো সাড়া নেই। ইয়াসিন ফিল করলো ওর গায়ের কাছ থেকে কেমন যেন একটা ঠান্ডা বাতাস বয়ে গেল। ওর গা কাটা দিয়ে উঠল। ওর আবার সাহস ছিল ভালোই। এবার বাড়ির উদ্দেশ্যে রওনা করলো, কারণ সবকিছু কেমন অস্বাভাবিক লাগতেছে। যত বাড়ির কাছাকাছি আগাচ্ছিল ততই আলো কমে আসতেছে। ঘরের দরজায় কড়া নাড়ছিল ইয়াসিন, কিন্তু কেউ খুলছে না। এবার একটু জোরে ডাকতেছিল মা মা করে, আর কড়া নাড়তেছিল। মা দরজা খুলল চোখ মুছতে মুছতে। মায়ের হাতে কুপি। মা, তুমি দিনের বেলা কুপি নিয়ে আসছো কেন? আর দরজা খুলতে এত কেন সময় লাগে তোমার? ইয়াসিনের মুখের দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়েছে। কি হয়েছে তোর বাবা? এত রাতে কই গিয়েছিলি? কি বলো পাগলের মতো, রাত কই দেখলা? আমি ওই রাস্তার কাছে যে বট গাছ আছে ওইখানে বড়শি পেতেছিলাম, মাছ তুলতে গিয়েছিলাম। তুই একটু পিছনে তাকাতো বাবা। বাবা তুই ঠিক আছিস তো? ইয়াসিনের মাথায় বাজ পড়ল। সব কি বলছো মা? চারিদিকে অন্ধকার, এখন রাত। তাড়াহুড়ো করে ঘরের মধ্যে ঢুকলে ইয়াসিন, আর দ্রুত দরজা বন্ধ করে দিল। ইয়াসিন দেয়াল ঘড়ির দিকে তাকালো। 2টা। মা, এটা কি রাত 2টা? মা হাসূচক সম্মতি দিল। ওর মনে হলো যেন ঘুরে পড়ে যায়।
এত কিছু করে বাইরে থেকে আসছে, কত দূরে গিয়েছিল, কোনো আলো ছাড়া, অথচ বাইরে এখন ঘুটঘুটে অন্ধকার। আর তখন ওর কাছে মনে হচ্ছিল কোনো আলোর সমস্যা নেই, সব কিছু ঠিক আছে। মাছের ঝুড়িটা কি করছে তার কোনো হুঁশ নেই। মা, আমাকে ধরো, আমি বিছানায় যাব। মা ওকে বিছানা পর্যন্ত নিয়ে যায়, মাথায় বালিশ দিয়ে দেয়। প্রচণ্ড জ্বর আসে, সাথে সাথে শরীর কাঁপতে থাকে। ও মাকে জিজ্ঞাসা করে, মা আমি যে বের হয়েছি তুমি দেখোনি? আমার সাথে সাইফুলও গিয়েছিল, ও কোথায় চলে গেছে জানি না। কিন্তু কেমন যেন মা আমার প্রশ্নের রেসপন্স করছিল না। মা ওকে চুপ করে ঘুমিয়ে যাওয়ার জন্য বলে ঘুমা, সকালে দেখা যাবে। ওর মায়েরও প্রচণ্ড ভয় করতে থাকে, কারণ সে জানে ইয়াসিনের দাদার ঘটনা। প্রায় 30-40 বছর আগে ওর দাদা গিয়েছিল ওই বট গাছের ওখানে কেউ দিনে বা রাতে গেলে কোনো সমস্যা হয় না, কিন্তু কেউ যদি গাছের ডাল ভাঙে তাহলেই সর্বনাশ। যেটা হয়েছিল ইয়াসিনের দাদার এভাবে ডাল ভাঙার পরে জ্বর আসে, উনি 2 দিন পরে মারা যান। তাই ওনার ভয় একটু বেশিই করতেছিল। বারবার বলছিল, বাবা ঘুমা, সকাল হোক তোকে ডাক্তারের কাছে নিয়ে যাব। সকাল হয়, ওর জ্বর কমে আসে, কিন্তু অস্থিরতা কাটাতে 2 দিনের মতো সময় লাগে। সকালে সাইফুলকে খোঁজা হয় ওদের বাসায় বলে ও বাইরে কোথায় গিয়েছে, ফিরতে সন্ধ্যা হবে। মা জিজ্ঞেস করলো, সাইফুল কি রাতে ইয়াসিনের সাথে গিয়েছিল? সাইফুলের মা বললেন, ও তো সামনে ঘুমায়, ঠিক জানি না, তবে মনে হয় না। যদি বের হতো তাহলে তো শব্দ পেতাম। সাইফুল ফিরতে ফিরতে রাত 8টার মতো বেজে যায়। সাইফুলের মা ইয়াসিনের মা যে খুঁজেছিল সেটা ওকে জানায়। ও তখন ইয়াসিনের বাসায় আসে। মা জানতে চাইল ও কই গিয়েছিল, একসাথে গেল, কিন্তু ওকে রেখে কেন চলে আসলো? সাইফুলের তো মাথায় কাজ করছে না। কি বলছেন চাচি? আমি ওর সাথে যাব আর ওকে ফেলে আসবো, এটা কোনো কথা? আমি তো রাতে কোথাও যাইনি, আমাকে তো ডাকার কথা ছিল সকালে, কিন্তু ডাকিনি। আমি একটু রাগও হয়েছিলাম। তো মাছ পেয়েছিলি? জিজ্ঞেস করলো ইয়াসিনকে। এরপর সব খুলে বলে ওকে। ও তো শুনে ভয়ে একাকার। আমি রাতে বের হইনি আর ইয়াসিনকেও ডাকিনি, কিন্তু এটা কি করে সম্ভব? আর রাতে বের হোক, তাও আবার আলো ছাড়া, পূর্ণিমাও তো না। এরকম অমাবস্যা টাইপের অন্ধকারে তো আলো ছাড়া বের হওয়া সম্ভবই না। ইয়াসিনের দাদার মতো আরও একজন লোক মারা যায় ওই গাছের ডাল ভাঙার কারণে। ভূত.com টিম কোনো এক সময় ওই গাছের ছবি আপনাদেরকে শেয়ার করবে। গাছটার বয়স অনেক, 200 বছরের বেশি হবে। ওখানে মারা যাওয়ার ঘটনা কম থাকলেও ভৌতিক ঘটনা প্রায়ই ঘটে বলে জানা যায়। তো এই ছিল আমার ঘটনা। জানি না আপনাদের কাছে কেমন লেগেছে। সকল লিসেনারকে ভূত.com এর পক্ষ থেকে অসংখ্য ভালোবাসা। লিসেনার্স, এই মুহূর্তে যে ঘটনাটি আমি আপনাদেরকে শেয়ার করতে যাচ্ছি, ঘটনাটি আমাকে পাঠিয়েছে আমাদের খুলনার লিসেনার সৈকত। ইতোপূর্বেও আমাদেরকে খুলনার বেশ কিছু লোমহর্ষক ঘটনা পাঠিয়েছিল, যেটা আমার মাধ্যমে আপনারা শুনতে পেয়েছেন। এবারও তার ব্যতিক্রম হয়নি। এবার সৈকত আমাদেরকে পাঠিয়েছে শেখ জাহিদুল ইসলাম সুমন ভাইয়ের মুখ থেকে শোনা কিছু ঘটনা, যেটি তার শ্বশুর বাড়িতে ঘটেছিল। জাহিদুল ইসলাম সুমন ভাই কিছুদিন আগেও একটি ঘটনা পাঠিয়েছিলেন, যেটি তার বাসায় ঘটেছিল এবং সেই বাড়ির ভিডিও সহ আমাদেরকে দিয়েছিলেন। ইতোমধ্যে আপনারা সেটা দেখেছেন। জাহিদুল ইসলাম সুমন ভাইয়ের বাসা খুলনার রায়ের মহল এলাকায়। তো কথা না বাড়িয়ে সরাসরি ঘটনাতে চলে যাচ্ছি। ঘটনাটির সময় ছিল 1975 সাল। ঘটনাটি ফার্স্টে যার সাথে ঘটেছিল তিনি শেখ জাহিদুল ইসলাম সুমন ভাইয়ের শ্বশুর। ওনার শ্বশুর পেশায় একজন হোমিওপ্যাথি চিকিৎসক ছিলেন। ওনার চেম্বার ছিল খুলনার বসুরপাড়া নামক একটি জায়গায়, আর ওনার বাসা ছিল মোহাম্মদনগরে।
প্রতিদিন রাত 10টা থেকে 10:30টার দিকে উনি চেম্বার বন্ধ করে বাসায় ফিরে আসতেন। বাসায় ফিরে আসার সময় একটি ছোট্ট ব্রিজ পার হতে হতো, এটিকে গল্লামারি ব্রিজ বলে। ওই সময়তেই ওর ওই ব্রিজটির বয়স ছিল প্রায় 100 বছর। ব্রিজ কেন্দ্রিক ছোটোখাটো ঘটনা হওয়ার হামেশাই মানুষের সাথে ঘটত, কিন্তু জাহিদুল ইসলাম সুমন ভাইয়ের শ্বশুরের সাথে কখনো ঘটেনি, যার কারণে উনি সেগুলো তেমন কোনো পাত্তা দিতেন না। কোনো একদিন উনি চেম্বার বন্ধ করতে যাবেন, হঠাৎ একটা ইমার্জেন্সি রুগীর খবর আসে। উনি তাড়াহুড়া করে চেম্বারটা খোলা রেখেই সে রুগীর বাড়িতে চলে যান। তো সে রুগীর বাড়িটি বসুরপাড়া থেকে একটু ভেতর দিকে ছিল। তো রুগীর ওষুধপত্র দিয়ে আবার উনি চেম্বারে ফিরে আসেন এবং চেম্বার বন্ধ করতে করতে প্রায় রাত 1টা বেজে যায়। রাস্তায় কেউ ছিল না তখন। ওনার কাছে ছিল একটি সাইকেল, এমনকি টর্চ লাইট, যেটি নিয়ে উনি প্রতিদিন আসা যাওয়া করতেন। তো সেদিনও ওই রাতের বেলা উনি সাইকেল এবং টর্চ লাইট নিয়ে ফিরছিলেন। উনি যখন গল্লামারি ব্রিজের কাছে আসেন এবং ব্রিজের দিকে উনি সাইকেল চালিয়ে উঠতে থাকেন, তখন ওনার হঠাৎ মনে হয় ওনার শরীরটা আস্তে আস্তে অবশ হয়ে যাচ্ছে, উনি আর সাইকেল চালাতে পারছেন না। উনি ভাবেন হয়তোবা যেহেতু সাইকেল নিয়ে উঁচুতে উঠছেন, ওনার শরীরের প্রেশার পড়ছে, শক্তি বেশি লাগছে, এই জন্য এমন মনে হচ্ছে। উনি সাইকেল থেকে নেমে যান এবং সাইকেল ঠেলে আস্তে আস্তে ব্রিজের উপর ওঠেন। ব্রিজের উপর উঠেই উনি হঠাৎ একটি ভয়ঙ্কর দৃশ্য দেখে স্তম্ভিত হয়ে যান। উনি দেখেন ব্রিজের ঠিক অপর পাশে প্রায় 30 থেকে 40 ফুট লম্বা দানবাকৃতির মানুষের মতো কিছু একটি দাঁড়িয়ে আছে এবং তার দিকে বড় বড় চোখ করে তাকিয়ে আছে। চাঁদের আলো ছিল, যার কারণে সেটা স্পষ্ট বুঝতে পারছিলেন। সুমন ভাইয়ের শ্বশুর ওই জায়গা থেকে পেছন দিকে ঘুরে আবার সাইকেল চালিয়ে চলে আসার চেষ্টা করতে থাকেন, কিন্তু উনি সেটা করতে পারেননি, কারণ ওনার মনে হচ্ছিল ওনার সমস্ত শরীর অবশ হয়ে গেছে এবং উনি একদম স্টিল দাঁড়িয়েছিলেন সেখানে, কোনোভাবেই এক চুল পরিমাণ নড়তে পারছিলেন না। ওদিকে ওই ভয়ঙ্কর দানবাকৃতির প্রাণীটি, সে নিজেও কোনো কথা বলছে না সুমন ভাই শ্বশুরের সাথে, সে ওখান থেকে সরছেও না, নড়ছেও না, শুধু সুমন ভাই শ্বশুরের দিকে তাকিয়ে আছে। বেশ খানিকক্ষণ পর সুমন ভাই শ্বশুর সেন্সলেস হয়ে যান। সকালে উনি আবিষ্কার করেন নিজেকে তার বাসায়, কারণ উনি ডাক্তার হওয়ার সুবাদে এলাকার অনেকেই তাকে চিনতেন এবং তিনি অজ্ঞান হওয়ার পর সকালবেলা মানুষ তাকে উদ্ধার করে বাসায় দিয়ে আসে। এই ঘটনার পরে উনি দীর্ঘদিন অসুস্থ ছিলেন, অনেক ডাক্তার কবিরাজ দেখিয়েছিলেন, সুস্থ হননি। পরবর্তীতে ভালো একজন হুজুরের ঝাড়ফুঁকে উনি সুস্থ হন। এরপরে দীর্ঘদিন ওনার সাথে তেমন কোনো ঘটনা ঘটেনি। লিসেনার, এখন আসি জাহিদুল ইসলাম সুমন ভাইয়ের শ্যালক আলামিন ভাইয়ের ঘটনায়, কারণ এই ঘটনাগুলো একটি আরেকটির সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। আলামিন ভাই খুব সুন্দর বাঁশি বাজান। উনি বাসা থেকে নির্জন জায়গায় বসে বাঁশি বাজাতে পছন্দ করতেন। বাসায় উনি তেমন বাঁশি বাজানোর চেষ্টা করতেন না। রাতের বেলা খাওয়া দাওয়ার পরে উনি নির্জন স্থানে চলে যেতেন এবং ওনার প্রিয় একটি জায়গা ছিল আন্দিরঘাট নামক একটি জায়গায়, যেটি বয়রা এবং রায়ের মহলের মাঝামাঝিতে অবস্থিত। আন্দিরঘাটের পাশেই একটি ছোট পুকুরের মতো আছে এবং পুকুরের ওই পাশেই রয়েছে শ্মশান। ওই জায়গাটা নিরিবিলি হওয়ার কারণে আলামিন ভাই উনি সেখানেই বাঁশি বাজাতে পছন্দ করতেন। ঘটনাটি যখন ঘটে সেটা হচ্ছিল 2005 সালের দিকে। উনি রাতের বেলা বসে বসে বাঁশি বাজাচ্ছিলেন, কিন্তু আসলে ওনার খেয়াল ছিল না ওই দিন ছিল অমাবস্যা। উনি নিজের মনে বাঁশি বাজাচ্ছিলেন, হঠাৎ
উনি পানির মধ্যে এক ধরনের খলখল আওয়াজ ওনার কানে ভেসে আসে। উনি ভালো করে লক্ষ্য করেন এবং শুনতে পান যে পানির মধ্যে কিছু একটা নড়ছে এবং সেটি মাছ না, অন্য কিছু, এবং নাকি সুরে হেসে ওঠে। তো সুমন ভাই প্রথমে চিন্তা করে এটা হয়তো বা তার শুনতে ভুল হচ্ছে, কিন্তু পরে ভালো করে খেয়াল করেন না, আসলেই এটি হাসির শব্দ, নাকি সুরে হাসছে। আলামিন ভাই উনি চিন্তা করেন যে এটা কি হতে পারে, কারণ উনি ছিলেন খুব সাহসী। আমি একটু আগে সুমন ভাই বলে ফেলেছি, আসলে আলামিন ভাই হবে। তো আলামিন ভাই খুব সাহসী ছিলেন। উনি বিভিন্ন জায়গায় রাতের বেলা একা একা বসে বাঁশি বাজাতেন, একা একা চলাফেরা করতেন, কখনো ওনার ভয় লাগে না। কিন্তু ওই দিন ওনার সমস্ত শরীরে একটু ঝাঁকুনি দেয়। ঝাঁকুনি দেওয়ার পরে ওনার শরীরে খুব ঠান্ডা অনুভূত হতে থাকে। উনি সেই দিন খুব ভয় পেয়েছিলেন। উনি আর সেখানে দেরি করেন না, উনি দ্রুত বাঁশি বাজানো বন্ধ করে বাসার দিকে ফিরে আসতে থাকেন। উনি যখন হেঁটে আসছিলেন আন্দিরঘাট থেকে, তখন ওনার মনে হচ্ছিল ওনার পেছনে কেউ একজন হেঁটে হেঁটে আসছে, কিন্তু উনি যখনই পেছন দিকে তাকান উনি কাউকে দেখতে পান না। এরকম একাধিকবার যখন মনে হচ্ছে যে পেছনে কেউ আসছে, কিন্তু তাকালে উনি কাউকে দেখতে পাননি। উনি বাড়িতে চলে আসেন। বাড়িতে আসার পরেও যখন উনি বাড়িতে ঢোকেন, ওনার মন স্পষ্ট উনি বুঝতে পারেন যে কিছু একটা জিনিস ওনার সাথে হেঁটে হেঁটে এসে ওনার বাড়িতেও ঢুকে পড়ে। উনি দ্রুত গোসল করে শুয়ে পড়েন। এরপরে কিছুদিন তেমন কোনো সমস্যা হয়নি। এই ঘটনার মাসখানেক পরে একটি ঘটনা ঘটে। সেটি আলামিন ভাইয়ের বাবা মানে জাহিদুল ইসলাম সুমন ভাইয়ের শ্বশুরের সাথে। উনি তাহাজ্জুদের নামাজ পড়তেন। তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য একদিন ওঠেন। ওঠার পর উনি যখন কলপারে যাবেন অজু করার জন্য, তো ওনার রুমের থেকে একটু পাশেই ছিল ওনার শাশুড়ির ঘর, মানে সুমন ভাইয়ের নানি শাশুড়ির ঘর আর কি। ঘরের মধ্যে ডিম লাইট জ্বলছিল। তো হঠাৎ মনে হয় যে ওনার শাশুড়ির খাটের পাশে বসে কেউ একজন ওনার শরীরে হাত বুলাচ্ছে। তো উনি চিন্তা করেন কে এটা। তো উনি আস্তে আস্তে ওই ঘরের জানালার দিকে এগিয়ে যান। এগিয়ে যাওয়ার পর উনি বলেন যে কে। তখন ওনার দেখা একটি কালো রঙের ছায়ামূর্তি তার শাশুড়ির শরীরে হাত বুলানো বন্ধ করে আস্তে আস্তে জানালার দিকে এগিয়ে আসে। তখন উনি দেখেন যে এটির শরীরের আকৃতিটা মানুষের মতো, কিন্তু মাথাটা বিড়ালের মতো। এই দৃশ্য দেখার সাথে সাথে উনি চিৎকার দিয়ে ওখানে সেন্সলেস হয়ে পড়ে যান। বাড়ির সবাই জেগে ওঠে। তাকে জিজ্ঞাসা করা হয় যে কি দেখেছে। তাকে সেন্স থেকে ফেরানো হয় পানি ছিটিয়ে। তখন তাকে যখন জিজ্ঞাসা করা হয় তখন তিনি সব ঘটনা খুলে বলেন। এই ঘটনা যখন ওনার বাসায় ঘটে তখন সবাই আতঙ্কিত হয়ে যান যে কি হতে পারে। তখন সুমন ভাই বলে যে এই যে কিছুদিন আগে আমি তো বাঁশি বাজাতে গিয়েছিলাম, তখন আমার সাথে এরকম একটা ঘটনা ঘটেছিল। আমার মনে হলো যে কোনো একটা জিনিস আমার সাথে বাসায় চলে এসেছে। পরবর্তীতে তারা একজন হুজুর ডেকে বাড়ি বন্ধ করান, কিন্তু আসলে কোনো লাভ হয়নি। যখন বিড়ালের মাথাওয়ালা ওই প্রাণীটি সুমন ভাইয়ের শ্বশুর দেখার পর এই একই ছায়ামূর্তিটি উনি মাসখানেক পরে আবার দেখেন। হঠাৎ রাতের বেলা ওনার ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙার পর উনি খেয়াল করেন
যে ওনার বিছানার পাশে কেউ একজন দাঁড়িয়ে আছে। উনি বলেন কে, কোনো কথা বলে না। ওনার পাশে বেড সুইচ ছিল, যখনই বেড সুইচটা অন করেন এবং লাইট জ্বলে ওঠে, উনি দেখেন একটি মানুষের অবয়বের মতো, কিন্তু মাথাটা বিড়ালের মতো। এবং সেই বিড়ালের মাথাওয়ালা ওই ভয়ঙ্কর প্রাণীটি সুমন ভাইয়ের শ্বশুরকে দেখে হেসে ওঠে। সুমন ভাইয়ের শ্বশুর প্রচণ্ড জোরে চিৎকার দেন এবং উনি তখন স্ট্রোক করেন। স্ট্রোক করার পরে উনি মাসখানেক জীবিত ছিলেন, তারপর উনি মারা যান। ঘটনাটি এখানেই শেষ নয়। উনি মারা যাওয়ার বছর খানেক পর আর একটা লোমহর্ষক ঘটনা ঘটে ওনার বাড়িতে। সুমন ভাইয়ের ওয়াইফ এবং তার বড় বোন, ওনারা ওই দিন ফ্লোরিং করছিলেন। খুব গরম পড়েছিল, এই জন্য চিন্তা করেন আজকে ফ্লোরিং করবেন। তো সুমন ভাইয়ের ওয়াইফ এবং ওয়াইফের বড় বোন ওনারা একসাথে ফ্লোরিং করছিলেন। খাটে ওনারা শোন নাই, নিচে শুয়েছিলেন। গভীর রাত্রে খচখচ শব্দে সুমন ভাইয়ের ওয়াইফের বড় বোনের ঘুম ভেঙে যায়। উনি লক্ষ্য করেন যে খাটের নিচে লম্বা কালো কি একটা যেন নড়াচড়া করছে। তো উনি চিন্তা করেন যে বিড়াল হবে নাকি, কিন্তু বিড়াল তো এত বড় হওয়ার কথা নয়। তখন পাশে থাকা ওনার বোনকে ডেকে ওঠায় যে এই দেখ তো এটা কি। খাটের নিচে স্বাভাবিকভাবে অন্ধকার থাকার কথা, কিন্তু সেই অন্ধকারও ওনারা স্পষ্টভাবে বুঝতে পারেন যে এই জিনিসটা কি। লিসেনার, এটা হচ্ছে সেই জিনিস যেটি সুমন ভাইয়ের শ্বশুর 2 বার দেখেছিলেন। এবং অদ্ভুত ব্যাপার, ওনারা 2 বোন যখন দেখেন যে ওই বিড়ালের মাথাওয়ালা ওই প্রাণীটি শাড়ি পরা ছিল এবং তাদের কপালে একটি টিপ ছিল, ওনারা এই দৃশ্য দেখে প্রচণ্ড জোরে চিৎকার করে ওঠেন। আশেপাশের রুম থেকে লোক চলে আসে, আসার পরে বলে কি হয়েছে, তখন ঘটনাটা খুলে বলেন। এরপর একজন হুজুরকে নিয়ে আসা হয় যে আসলে এরকম বারবার কেন ঘটছে আমাদের পরিবারে। তখন হুজুর বলেন যে 1975 সালে যখন আলামিন ভাইয়ের বাবা মানে শেখ জাহিদুল ইসলাম সুমন ভাইয়ের শ্বশুর যখন ওই গল্লামারি ব্রিজের কাছে ওই ভয়ঙ্কর মূর্তিটি দেখেছিলেন, ওই মূর্তিটাই ওনার সাথে পরবর্তীতে ওনার বাড়িতে চলে আসে। আসার পর তেমন কোনো ক্ষতি সে করেনি, কিন্তু 2005 সালের দিকে আলামিন ভাই যখন শ্মশানে বাঁশি বাজাতে যান, শ্মশানের কাছে আন্দিরঘাট নামক জায়গায়, তো সেখান থেকে এই বিড়ালের মাথাওয়ালা মানুষের দেহধারী একটি প্রাণী চলে আসে এবং আসার পরে আগের যেই ভয়ঙ্কর জিনটি ছিল তার সাথে মিলে তারা এখানে স্থায়ীভাবে আসন গেড়েছে, বসবাস শুরু করেছে এবং এই বাড়িতে তারা তাদের রাজত্ব কায়েম করার জন্য এই স্থান মানে এই বাড়ির লোকদেরকে ভয় দেখাচ্ছে। প্রিয় লিসেনার্স, এখনও ছোটোখাটো ঘটনা ঘটে যাচ্ছে, যদিও তারা অনেক চেষ্টা করেছে এটি বন্ধ করার জন্য, অনেকটা কমেছে, কিন্তু এখনও ছোটোখাটো ঘটনা শেখ জাহিদুল ইসলাম সুমন ভাইয়ের শ্বশুরবাড়িতে ঘটে চলছে। এটি ছিল ঘটনা। আশা করি সবার ভালো লেগেছে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।
প্রিয় লিসেনার্স, এই মুহূর্তে আমি যেই ঘটনাটি শেয়ার করতে যাচ্ছি, ঘটনাটি যার সাথে ঘটেছে তিনি আমাদের পুরান ঢাকার ওয়ারিতে বসবাসকারী রোমানা আপুর সাথে। ঘটনাটি যখন ঘটে তখন তিনি বাংলাদেশে ছিলেন না, তখন তিনি ছিলেন আমেরিকাতে। তো আমেরিকাতে ঘটে যাওয়া এই ঘটনাটি আমি এখন আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। উনি আমাকে যেভাবে বলেছেন আমি ঠিক সেভাবেই বলার চেষ্টা করছি। আমেরিকাতে উনি টানা 1 যুগ বসবাস করেছিলেন, পরবর্তীতে বাংলাদেশে এসেছিলেন, আবার গিয়েছেন। 1999 সালে আমেরিকার আটলান্টা অঙ্গরাজ্যের ডুলুথ সিটির গুইনেট কাউন্টিতে উনি একটি বাড়ি কেনেন। উনি এবং ওনার হাজব্যান্ড বাড়িটার লোকেশন, সৌন্দর্য দেখে অনেক পছন্দ করেন। বাড়িটার সম্পর্কে একটু বর্ণনা না দিলেই নয়। বাড়িটি ছিল একটি টিলার উপরে, চারিদিকে অসংখ্য সুন্দর সুন্দর গাছ ছিল। আরও মজার বিষয় হলো, পাহাড়ি বেশ কিছু হরিণ জাতীয় প্রাণী প্রায়ই বাড়ির সামনে দিয়ে হাঁটাহাঁটি করত, যার কারণে এই বাড়িটি ছিল অসাধারণ রকমের সুন্দর। ওনারা যখন বাড়িটি কেনার সময় জানতে পারেন বাড়িটিতে একটা চাইনিজ ফ্যামিলি বসবাস করত। তারা বাড়িটি ছেড়ে দিয়ে চলে যান। তারা কেন চলে যান সে সম্পর্কে যখন তথ্য নেন, জানতে পারে তাদের বদলিজনিত কারণে তারা এই এলাকা ছেড়ে চলে যাচ্ছেন। তাই এই বিষয় নিয়ে আসলে তাদের কোনো কৌতূহল আর সৃষ্টি হয়নি। বাড়িতে রোমানা আপুর পরিবার যখন প্রবেশ করে তখন প্রথমেই তাদের কাছে একটু ব্যতিক্রম লাগে। সেটা হচ্ছে, বাড়িতে ঢোকার পরপরই সেই বাড়ির ভেতরকার ইন্টেরিয়র যে কালার এবং অদ্ভুত রকমের এক ধরনের স্মেল পায়, যেটা তারা এই স্মেলটা এবং কালারগুলোর সাথে তারা অতটা পরিচিত ছিল না। যার কারণে স্বাভাবিকভাবেই উনি ওনার হাজব্যান্ডের সাথে পরামর্শ করে ইন্টেরিয়র যে কালার এটা চেঞ্জ করে ফেলেন, যার ফলে আগে এক ধরনের একটা স্মেল বা একটা গন্ধ আসতো সেটাও পরিবর্তিত হয়ে যায়, একদম স্বাভাবিক হয়ে যায়। 1999 সালে ওনারা এই বাড়িটি কেনেন। বাড়িটি কেনার পর একটানা প্রায় 4 বছর কোনো সমস্যা হয়নি, একদম স্বাভাবিক এবং অসাধারণ রকমের সুন্দর বাসা ছিল। উনি, ওনার হাজব্যান্ড এবং ওনার সন্তানরা খুব ভালোভাবেই সেখানে বসবাস করছিলেন। ওনার দ্বিতীয় সন্তান নাম ফারেজ মোহাম্মদ। তার বয়স যখন 1 বছর হয় তখন থেকেই কিছু অদ্ভুত ঘটনা তাদের চোখের সামনে ভেসে ওঠে এবং তারা উপলব্ধি করতে থাকেন। লিসেনার্স, এখন সেই ঘটনাগুলি আমি আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি। প্রথম দিকে যে বিষয়গুলো ঘটে সেটা হচ্ছে যে অদ্ভুত রকমের এক ধরনের দরজায় নক করার শব্দ তারা শুনতেন। তো এমনই একটি বিষয় রোমানা আপু ফলো করেন, সেটা আমি আপনাদেরকে এখন শোনাতে যাচ্ছি। সেটা হচ্ছে যে রোমানা আপু যেই রুমটাতে থাকতেন তার হাজব্যান্ডের সাথে, এটি ছিল দোতলাতে, এবং দোতলাতে রুমটা এমন যে নিচতলাতে মেইন এন্ট্রান্সে যদি কেউ আসে এবং দরজায় নক করে বা কলিং বেল টেপে তাকে দেখা যায়, দোতলা থেকে জানালা দিয়ে তাকে স্পষ্টভাবে দেখা যায়। একদিন রাতে হঠাৎ করে দরজায় নক করার শব্দ হচ্ছে। রোমানা আপু চিন্তা করলেন যে এত রাত্রে কে নক করে। উনি জানালা দিয়ে উকি দিয়ে দেখেন
দরজায় কেউ নেই। উনি অবাক হন, কি ব্যাপার, আমি স্পষ্ট দরজায় নক করার শব্দ শুনছি, এবং শুধু উনি একা শুনছেন না, ওনার হাজবেন্ডও সেটা শুনছেন। তাহলে দরজায় কে নক করছে? কারণ যেই দরজা থেকে নক করার শব্দ আসছে সেটা কিন্তু ওই এন্ট্রান্সের বা প্রবেশের যেই দরজা সেটাই ছিল। ওনারা খুবই অবাক হন, কি ব্যাপার, এমনটা কেন হচ্ছে। প্রথম দিন চিন্তা করেছেন এটা হয়তো বা তাদের ভুল হতে পারে। এমন ঘটনা মাঝে মাঝেই ঘটত। আরও অদ্ভুত ব্যাপার হলো, দরজাতে কিন্তু কলিং বেল ছিল, কিন্তু কলিং বেল কখনো কেউ বাজাতো না, শুধু মধ্যরাত্রে এসে দরজায় ঠক 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 শব্দ করত। এই ঘটনা দিয়ে ওই বাড়িতে বিভিন্ন ঘটনার সূত্রপাত হয়। এরপরে চলে যাচ্ছি আরেকটি অদ্ভুত ঘটনায়। একদিন রোমানা আপু এবং ওনার হাজব্যান্ড কোনো কারণে বাইরে গিয়েছিলেন এবং ফিরে আসতে আসতে একটু দেরি হয়ে যায়, রাত হয়ে যায়। তো ওনারা বিশ্রাম নেবেন। রোমানা আপু উনি ফ্রেশ হওয়ার জন্য যখন ওয়াশরুমের দিকে যাচ্ছিলেন, হঠাৎ ওয়াশরুমের পাশের একটি জানালার দিকে তার চোখ পড়ে। উনি দেখেন অদ্ভুত আকৃতির একটি প্রাণীর মাথা সেখানে দেখা যাচ্ছে। এটি যে নির্দিষ্ট কোন প্রাণী উনি বলতে পারছিলেন না। এটি বেড়াল এবং বাঘ, এই দুটো প্রাণীর চেহারার সাথে মিল রয়েছে এমন একটি প্রাণী। এই প্রাণীটি তার দিকে তাকিয়েই খুবই অদ্ভুত শব্দে গর্জন করে ওঠে, এবং এই ধরনের গর্জন উনি আগে কখনো শোনেননি। কোনো বেড়াল বা বাঘের এই ধরনের ডাক হয় না। তো উনি চিন্তা করেছিলেন যে এই ঘটনা কি এই শব্দটা কি আমার একার সাথেই ঘটলো। এই ভয়ঙ্কর শব্দ হওয়ার সাথে সাথে ওনার হাজবেন্ডও দৌড়ে সেখানে চলে আসেন, যে কি ব্যাপার, এরকম শব্দ করলো কে। তখন হঠাৎ করে আর একটা শব্দ ওনারা শুনতে পান, সেটা হচ্ছে কে যেন ওনাদের বাড়ির কার্নিশ বেয়ে ধূপধাপ শব্দ করে নেমে যাচ্ছে। ওনার হাজব্যান্ড টর্চ নিয়ে বাইরে বের হন এবং অদ্ভুত একটি কালো ছায়া দেখতে পান, যেটি অন্ধকারের মধ্যে মিলিয়ে যায়। আবছা আলোতে উনি দেখতে পেয়েছিলেন সেটা। এই ঘটনার পরে ওনারা ধরে নিয়েছিলেন এটা হয়তো বা কোনো প্রাণী হবে, যার কারণে তারা এই ঘটনাটিকে সেভাবে গুরুত্ব দেননি। এবার আসি আরেকটি অদ্ভুত ঘটনায়। রোমানা আপুর 1 বছর বয়সী ছেলে ফারেজ মোহাম্মদ, তাকে যখন খাবার খাওয়ানোর চেষ্টা করতেন, তো উনি খাবার খাওয়ানোর সময় একটি অদ্ভুত ব্যাপার খেয়াল করতেন। সেটি হচ্ছে, খাবার খাওয়ানোর সময় এই ফারেজ মোহাম্মদ ওনার দিকে মনে হতো যে ওনার দিকে তাকিয়ে খুব আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করছে এবং হাসাহাসি করছে। কিন্তু রোমানা আপু খুব ভালো করে খেয়াল করে দেখতেন, ফারেজ মোহাম্মদ খাওয়ার সময় তার মায়ের দিকে মানে রোমানা আপুর দিকে আসলে তাকায় না, সে তাকায় রোমানা আপুর পাশে পেছন দিকে। রোমানা আপু লক্ষ্য করেন যে ফারেজ মোহাম্মদ তার পেছনে থাকা কোনো একটি ছায়াকে বা ছায়ামূর্তিকে দেখে সে হাসে, তার সাথে খেলা করে। মনে হচ্ছে যে দূরে তাকে দেখে সে খুব আনন্দ প্রকাশ করছে, খিলখিলিয়ে হাসছে। উনি এটা খুবই অবাক হন যে কি ব্যাপার, আমার দিকে তাকিয়ে হাসছে না, অথচ আমার পেছন দিকে তাকিয়ে হাসছে। উনি কি এটা ঠিক দেখছেন না ভুল দেখছেন? উনি একাধিকবার এই বিষয়টা এক্সপেরিমেন্ট করেছেন
কিন্তু বারবারই মনে হয়েছে যে ওনার ছেলে ফারেজ মাহমুদ সে তার পিছন দিকে থাকা কোনো একটি অবয়ব দেখে সে অত্যন্ত খুশি হয় এবং হাসাহাসি করে। একদিন ওনার মেয়ে, মানে রোমানা আপুর মেয়ে, তিনি এসে রোমানা আপুকে বলছেন যে মা, তুমি যখন নামাজ পড়ো, নামাজের সময় আমি তোমার পেছনে একজন দাদুকে দাঁড়িয়ে থাকতে দেখি, বড় আলখেল্লা পরা একজন দাদু। রোমানা আপু বিষয়টা একটু সিরিয়াসলি নেন যে আসলে এখানে কি হচ্ছে, বিষয়টি বোঝার চেষ্টা করেন। উনি এতটুকু বুঝতে পারেন এখানে প্যারানর্মাল কিছু বিষয় তো অবশ্যই হচ্ছে, কিন্তু আসলে একদিকে যেমন ভয়াবহ কিছু বিষয়, আরেকদিকে আশা জাগা নিয়ে কিছু বিষয়। ওনার সবসময় মনে হতো যে কোনো একটি বিষয় ওনাকে ক্ষতি করার চেষ্টা করছে, কিন্তু আর একটি জিনিস সেই ক্ষতি থেকে তাদেরকে বাঁচানোর চেষ্টা করছে। এটি আরও নিশ্চিত হন আরেকটি ঘটনা ঘটার পরে। ওনারা একটি অ্যাকোরিয়ামে মাছ পালতেন। মাছটির নাম রাখেন প্রিমা। এই মাছটি তার ছেলে ফারেজ মাহমুদের খুব প্রিয় ছিল। সাধারণত যেই ফিশ বলে মাছটি রাখতেন, কিছুদিন পর পর মাছটি একটি বড় বালতিতে পানির মধ্যে রেখে ফিশ বোলটি পরিষ্কার করতেন। একদিন উনি ওই মাছটির ফিশ বোল পরিষ্কার করার জন্য মাছটিকে একটি বড় বালতির মধ্যে রাখেন এবং ফিশ বোলটি পরিষ্কার করার জন্য কিছু পাউডার দিয়ে ভিজিয়ে রেখে উনি, ওনার হাজবেন্ড এবং ওনার বাচ্চাদেরকে নিয়ে উনি বাজারে যান। চিন্তা করেন যে ফিরে এসে ফিশ বোলটি পরিষ্কার করে মাছটি আবার জায়গায় রাখবেন। বাজার থেকে ফিরে ওনার ঘরে যে এন্ট্রান্স, মানে প্রবেশ দরজা, সেই দরজা দিয়ে ঢুকে প্রথমেই পড়ে হচ্ছে ফর্মাল ডাইনিং। এই ফর্মাল ডাইনিংয়ের পরেই রয়েছে কিচেন, আর এই কিচেনেই উনি এই মাছটি রেখে গিয়েছিলেন। উনি এসে দেখেন কিচেনের ওই বালতির মধ্যে মাছটি নেই। উনি খুব অবাক হন, কী ব্যাপার, এখানে তো কোনো বিড়াল আসার কথা না, কোনো প্রাণী এসে মাছটি খেয়ে যাওয়ার কথা নয়, তাহলে মাছটি কোথায় গেল? মাছটি খোঁজা শুরু করেন, কারণ মাছটি ওনার ছেলে ফারেজ মাহমুদের খুবই প্রিয়। উনি মাছটি খুঁজতে খুঁজতে এমন একটি জায়গায় ওই মাছটিকে আবিষ্কার করেন, আসলে কোনোভাবেই মাছটি সেখানে আসার কথা ছিল না। মাছটি ছিল কিচেন থেকেও বেশ দূরে, ব্রেকফাস্ট এরিয়াতে, এবং মাছটি লাফিয়েও এত দূর আসার কথা নয়, এবং মাছটি ছিল মৃত অবস্থায়, কারণ বালতি থেকে সে বের হয়ে এসেছে। কিন্তু এর আগেও অনেকবার একই বালতিতে একই পরিমাণ পানি দিয়ে মাছটিকে রেখে যাওয়া হলেও কখনোই মাছটি ওখান থেকে লাফ দিয়ে বের হয়নি। মাছটির মৃত্যুতে বাড়ির সবাই খুব কষ্ট পান এবং সবার মনে প্রশ্ন হতে থাকে, কে মারল এই মাছটি? উনি চিন্তা করেন যে যাই হোক, হয়তোবা কোনো একটা ঘটনা ঘটেছে, হয়তোবা কোনো কারণে লাফ দিয়ে বের হতেও পারে। এই চিন্তা করতে করতে উনি ওনার ঘরের সিঁড়ি দিয়ে দোতলাতে ওনার বেডরুমে দিকে যাওয়া শুরু করেন, এবং যেহেতু বাজার থেকে এসেছেন উনি চিন্তা করেন আমি একটু ফ্রেশ হই। উনি যখনই সিঁড়ি দিয়ে দোতলার বেডরুমের দিকে গিয়েছেন, হঠাৎ উনি দেখেন ওনার দরজার ঠিক সামনে লম্বা কালো একটি ঘন ছায়া দাঁড়িয়ে আছে, যে ছায়াটি ছিল একটি মানুষের আকৃতির। উনি যখনই ওই দরজার সামনে ছায়ামূর্তিটিকে দেখেছেন, জাস্ট কয়েক সেকেন্ডের জন্য মনে হলো ওই ছায়ামূর্তিটি গভীর দৃষ্টি দিয়ে তার দিকে তাকিয়ে আছে, এবং কয়েক সেকেন্ডের মধ্যে ছায়ামূর্তিটি লাফ দিয়ে জানালা থেকে বের হয়ে যায়। উনি সাথে সাথে নিচে চলে আসেন, নিচে এসে পরিবারের সকলকে এই ঘটনাটি খুলে বলেন যে ছায়ামূর্তিটি সে দেখেছে
তখন তারা নিশ্চিত হন এই বাড়িতে আসলে ওনারা একা নন, এই বাড়িতে আরও দুজন আছে।